দুদিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। পরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, শ্রমবাজার উন্মুক্ত করা সহ অবৈধদের বৈধতার বিষয়ে মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে আলোচনা করবেন। এ সময় বাংলাদেশ গঠনে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর থেকে ক্যামেরাম্যান মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সফর সঙ্গী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান জানান, বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত করা সহ প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হবে। তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। প্রধানমন্ত্রী বলেন, শুধু গল্প নয়, দেশকে গড়ে তুলতে সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। যেই লোকটা র মেটেরিয়াল ইম্পোর্ট করে গ্লাসটা বানাচ্ছে, দেশে ম্যানুফ্যাকচার করছে, তার র মেটেরিয়ালের ডিউটিটা আমরা কমিয়ে দিয়েছি। আর যেই লোকটা টোটাল প্রোডাক্টটাকে ইম্পোর্ট করছে, তার ইম্পোর্টের উপর আমরা ডিউটিটা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দাও। কারণ লোকাল ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট দেয়, গ্রো করে, আমার বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে, আমার ইকোনমি গ্রো করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আইন অনুযায়ী প্রবাসীদের জন্য যতটা সুবিধা আদায় করা যায় সে চেষ্টা করা হবে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। এ সময় দেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। আপনারা সবাই কেউ কাউকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, কুয়ালালামপুর, মালয়েশিয়া। তার ফলে কোনোটাই হচ্ছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে কমপক্ষে ২ বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট প্রণয়ন করা কঠিন ছিল, তবে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সিপিডির বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আশাবাদী হলেও চলমান সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক উঠে আসে। বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এই সময় বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও কর ছাড়ের দাবি জানান। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure. সংলাপে বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চবিলাসী বলে মত দেন সিপিডির গবেষকরা। The education sector has seen 42.7% increase, and in case of social security it's an increase of 40%. We appreciate and we applaud the government and we hope that these are utilized. অর্থনীতিবিদরা বলেন, গত ১৫ বছরে দুর্নীতি ও কর আদায়ের ব্যর্থতা রাষ্ট্রের সব লক্ষ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। We have to try, and the focus has to be on trying actually, and how to
Whether we'll fail or not, let that happen through the progress monitoring sense. অর্থমন্ত্রী বলেন, নানান সংকট মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে করজালের আওতায় আনতে এনবিআরকে পুনর্গঠন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির ইস্যুতে বিরোধী দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা পর্বে মন্তব্য করেন তিনি। এ সময় তার এই মন্তব্যকে ঘিরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ডেপুটি স্পিকার কায়সার কামালকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। কোন তথ্যটা এখানে অসত্য? উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। অংশটুকু অসত্য আছে, সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোন অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে, যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। র্যাবে থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল আহসান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক সেনা সদস্যের সাক্ষী তথ্য উঠে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, তবে সাক্ষীর বর্ণনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রোববার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়কার রানার তথা দেহরক্ষী ইমরুল কায়েস। জবানবন্দিতে বলেন, জিয়াউল আহসানের রানার থাকা অবস্থায় 150 থেকে 200 মানুষকে বিভিন্ন পন্থায় হত্যা করতে দেখেছেন তিনি। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে। এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের বর্ণনা তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি
গুমের শিকার হয়েছেন। এদিকে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, জিয়াউল আহসানের কোনো দেহরক্ষী বা রানার ছিলেন না ইমরুল। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব। উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষ্য দেন সাক্ষী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।